Students, let us start our today's class. So first of all, we have to learn. Sir, listen to me attentively. আমরা আজকে স্টাডিটা স্টার্ট করব পেজ নাম্বার 4 থেকে। পেজ নাম্বার 4 এ যাও। পেজ নাম্বার 4 এ যাও। স্ট্রাকচার অফ পোলেন গ্রেইন নিয়েছো? সেটা নিয়েছো? স্ট্রাকচার অফ পোলেন গ্রেইন। তো যদিও এখানে আমিও নিউক্লিয়েটেডই দিয়েছি, ইভেন এখনো বইয়ে আমাকে যে লাস্ট বই যেটা টার্মস দেখালো সেখানেও নিউক্লিয়েটেড আছে, বাট এটা নিয়ে আমরা যখন এই একই বইয়ে এই আবুল হাসান স্যারের বইয়ে আবার কোনো জায়গায় লেখা আছে বাই নিউক্লিয়েটেড, সো এটা একটা কন্ট্রাডিক্টরি পার্ট। তো আমি আমার বেসিক নলেজ দিয়ে, তুমি তোমার বেসিক নলেজ দিয়ে একটু চিন্তা করো। একটা পোলেন গ্রেইন যখন আমরা ড্র করি, ফার্স্ট অফ অল আমরা তার ইনটাইনকে ড্র করি, রাইট? ইনটাইনের ভেতরে এই পুরো জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। এখানে তুমি দুইটা নিউক্লিয়াসকে দেখো, একটা ছোট নিউক্লিয়াসকে দেখাও, একটা বড় নিউক্লিয়াসকে দেখাও। মাঝখানে তো কোনো পার্টিশন নাই, তাই না স্যার? তাহলে এটা কেমনে নিউক্লিয়েটেড হবে? এটা অবভিয়াসলি বাই নিউক্লিয়েটেড। তাহলে এই হচ্ছে ইনটাইন। এবার তুমি কি ড্র করতেছো? এই যে অর্নামেন্টেড পার্ট, এটা হচ্ছে এক্সাইন। চায়না রোজের ক্ষেত্রে এই এক্সাইন থেকে এভাবে করে কি গ্রো করে জানো? স্পাইন গ্রো করে, স্পাইনি এক্সাইন চায়না রোজের ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে একটা পোলেন গ্রেইন। তাহলে একটা পোলেন গ্রেইনের কি কি থাকবে এটাই পেজ নাম্বার 4 এ বলেছে। আমি একটু কনসেন্ট্রেট করতে বলি তোমাদেরকে। পেজ নাম্বার 4 এ আসো। স্ট্রাকচার অফ পোলেন গ্রেইন। Each pollen grain is unicellular, অবশ্যই একটা সেল, নো ডাউট, বাট নট ইউনিনিউক্লিয়েটেড। এটা হওয়া উচিত। তোমরাই বলো কি হওয়া উচিত? বাট আমি জানি না কেন আবুল হাসান স্যার বলি এখন এত বড় একটা মিস্টেক রয়ে গিয়েছে। ইভেন সেম বই আমি তোমাদেরকে দেখাবো, আমার তো আসলে মনে থাকে না স্যার। আমাকে একটু নক দিস, কলেজে গেলে। কালকে কলেজে যাবি? কলেজে গেলে একটু নক দিস আমাকে। আবার কলেজে না গেলেও নক দিলে হবে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমার তখন, কারণ আমার বই থেকে শুরু করে সব কিছু এখন কলেজে। কারণ বাসায় আসলে আমি কোনো কিছু করার টাইমই পাচ্ছি না। যা কিছু আমি এখন প্রিপেয়ার করি কলেজে প্রিপেয়ার করি। ইভেন ফ্রাইডে স্যাটারডে তো স্যার এখন ফুল এনগেজ হয়ে গেছে। তোমাদের ক্লাস নেওয়া লাগে, ফার্স্ট ইয়ারের ক্লাস নেওয়া লাগে। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টগুলো আপনি ক্লাসে প্রেজেন্ট থাকে, ওটা নিয়ে ওদের কোনো ওরা তোমরা দেখো, তোমার তো চাইলে ক্লাসে এন্টার করতে পারবো না। তোমাদের পরপরই ওদের 5টা থেকে 6টা ক্লাস নেই। তো তোমরা চাইলে ক্লাসে জয়েন দিতে পারো, সমস্যা নেই। যদি কারো ওদেরকে পড়াচ্ছি স্যার হাইড্রা পড়াচ্ছি, হাইড্রা লাগবে না তোমাদের আশা করি। কারো যদি তাও লেগে থাকে তোমরা জয়েন দিতে পারো। এখন ওইখানে অনেক ক্লাসে প্রেজেন্ট থাকে, এবার মানে ছোট্ট একটা জিনিস নিয়ে ওরা অনেক মাল্টি ডাইভার্স কোয়েশ্চেন আস্ক করে, এবং এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সিলি কোয়েশ্চেন, যেগুলো আর্টস না করো বা যেগুলো আর্টস করো। তার মানে বোঝা যাচ্ছে একেবারেই বেসিক নাই। এখন একটু ইন্টারেস্ট গ্রো করতেছে, বায়োলজি পড়তেছে, একটু ইন্টারেস্ট গ্রো করতেছে, এখন কোয়েশ্চেন আর্টস করে। তো এটা খারাপ না, বাট এই স্টেজে এসে যদি ছোটোখাটো বেসিক ক্লিয়ার করা লাগে, একটা বেসিক ক্লিয়ার করতেছে 5 থেকে 7 মিনিট, তখন আর মেইন টপিক থেকে অনেক দূরে সরে যাইছে। ইউজুয়ালি পোলেন গ্রেইনস আর রাউন্ড, কখনো কখনো ডিমের শেপ। যখন ডিমের শেপ পাবা তখন সেটাকে বলে ওভাল শেপ, অথবা ট্রায়াঙ্গুলার ইন শেপ। মানে এটাকে বলে ওই যে মিথেনের যে স্ট্রাকচারটা আছে আর কি। এটা তোমরা কি বলো? এটাকে তোমরা কি বলো? টেট্রাহেড্রাল। সরি, এটা টেট্রাহেড্রাল। আমাদের টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ওরকম স্ট্রাকচার ফর্ম করে। এরপরে দেখো তাদের ডায়ামিটার রেঞ্জটা, এটা 10 থেকে 200 মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে কি স্যার? 10^6 মিটার। Yes sir. Feature number 3 তে আসো। It has two integuments. বোর্ড লাগানো লাগবে না, এসি নাই মানে আসলে এসি আসছে, এসিতে এটার মিটার আলাদা, এটা থেকে আপনার টাকা উঠতেছে না। তো এখন বিস্তারটা যেভাবে চলে আমাদের সেভাবে চলতে হবে। 2017 পর্যন্ত আমি চালাইছি কোচিং, মানে টাকা পয়সা থেকে শুরু করে। এরপর আমি নাবিদের করে ছেড়ে দিচ্ছি, নাবিদ জয়েন করছে। অনেকটা খুবই এত বড় একটা আমাদের হিসাব রাখা, এটা রূপমারা কত যাবো তোমরা স্যার? না না, এত বেশি না স্যার।
ক্লাস করা হচ্ছে। ইলেকট্রিসিটি বিল মিলে প্রায় 60 থেকে 70 এর মতো যায়। এটা এই ছোট জায়গায় বিলিং, ইলেকট্রিক বিলিং দুই রকমের, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিলিং যেটা বাসায় থাকে ওটা কমার্শিয়াল, আর এগুলো এই জায়গা হচ্ছে এগুলো হচ্ছে তোমার কমার্শিয়াল বিলিং হয়, এখানে রেসিডেন্সিয়াল থেকে ডাবল বিল হয়। সাপোজ বাসায় যদি আসে আমাদের 5000 টাকা, এইখানে আসে 10000 টাকা, এখন তার এসি মিটার দুইটা, এসি লাগানো হচ্ছে পার মিটারে মান্থলি 12000 টাকা এমনিতেই যাচ্ছে। কস্ট আর কস্ট, তারপর আমি এসি বক্তব্যে ছিলাম। নেক্সট ওয়ান আসো, it has two integuments, outer integument টা cutinized and thick, খেয়াল করো এটা এমসিকিউ তে আসে। পয়েন্ট নাম্বার 3 টার উপরে এক্সট্রা এমফাসিস দাও। আউটার ইন্টিগুমেন্টে কিউটিন থাকবে আর তার সাথে কিউটিনের প্রেজেন্সের কারণে এটা ঠিক হবে, এটাকে বলে এক্সাইন। আর ইনার ইন্টিগুমেন্টটা সেলুলোজ মেইন, এটা থিন পাতলা, এটাকে বলে ইনটাইন। Exine remains ornamented in different ways such as having spine, এটা কার ফিচার? মালভেসি পোলেন গ্রেইনের ফিচার। তারপরে এক্সাইনে এই যে ছিদ্রগুলো আছে জার্ম পোর, এটাও কিন্তু এক্সাইনের ফিচার। And because of having germ pore, exine considered as incomplete membrane, ঠিক আছে? এরপরে এটা রিসেন্ট টাইমে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে এক্সাইনটাকে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা, কার প্রেজেন্স দেখে? স্পোরোপোলেনিনের প্রেজেন্স দেখে তুমি বলবা এটা হচ্ছে এক্সাইন। এরপরে দেখো এক্সাইনে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকবে, যেই ছিদ্রগুলোর নাম জার্ম পোর, এটাও এমসিকিউ তে আসছে। একটা পোলেন গ্রেইনে ম্যাক্সিমাম কয়টা জার্ম পোর থাকতে পারে? 20 টা, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি। এরপরে আসো আর্লি স্টেজে একটা পোলেন গ্রেইন যখন ইম্যাচিউর অবস্থায় থাকে, লাস্ট পয়েন্টটা বোঝাচ্ছি। আর্লি স্টেজে নিউক্লিয়াসটা মোটামুটি কোন দিকে থাকে? সেন্টারের দিকে থাকে। এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্রথম দিকে কোথায় থাকে? সেন্টারে থাকে। তারপরে প্ল্যান্ট সেলে কি ফর্ম করে? লার্জ সেল ভ্যাকুয়াল ফর্মেশনের কারণে নিউক্লিয়াসটা তখন পেরিফেরির দিকে সরে যায়। এখানেও সেম, দেখো স্যার, the cytoplasm of pollen grain is thick and initially প্রাথমিক পর্যায়ে the nucleus is located at the center. At maturity, because of formation of vacuole, nucleus moves towards the periphery. আস্তে আস্তে সেন্টার থেকে কোন দিকে সরে যেতে হয়? একটা সাইডে সরে যেতে হয়, পেরিফেরির দিকে সরে যেতে হয়। তাহলে এই পর্যন্ত ছিল একটা পোলেন গ্রেইন নিজেকে রেডি করে আছে যাতে করে সে ফার্টিলাইজেশনে টেক পার্ট করতে পারে। এখন আমরা চলে যাচ্ছি ফিমেল পোরশনে। ফিমেল পার্ট বলতে মেগাস্পোর, ওভিউল। তো প্রথমে আমি তোমাদেরকে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। আমি জানি আমাদের এখনো এই বিষয়গুলো সম্পর্কে বেটার আইডিয়া নাই। আমরা ওভিউল চিনি, ওভারি চিনি, ওভাম চিনি, কে কার ভেতরে থাকবে? তাহলে মেগাস্পোরাঞ্জিয়াম কোনটা? মেগাস্পোরাঞ্জিয়াম বা মেগাস্পোর কোনটা? আবার এমব্রায়োস্যাক কোনটা? অনেকগুলো টার্ম আছে। তো কোনটা কার ভেতরে আমি আগে এটা নিয়ে একটা আইডিয়া দেই, তারপরে স্যার তোমাদেরকে নিয়ে আবার শীটে এন্টার করব। লেট আস স্টার্ট। তাহলে আমরা এবার চলে আসছি ফিমেল সেক্স পার্টে। ফিমেল সেক্স পার্টকে আমরা বলি গাইনোইসিয়াম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আগে অনেকবার বলেছি গাইনোইসিয়ামের বেসিক ইউনিটকে বলে অথবা পিস্টিল। একটা কার্পেল বা পিস্টিলের তিনটা পার্ট থাকবে। একদম টপে থাকবে স্টিগমা, দেন মাঝে থাকবে স্টাইল, দেন লোয়ার পার্টে থাকবে ওভারি। তাহলে আসো এটাকে আমরা ডায়াগ্রামে নিয়ে যাই। তো এগুলো তোমরা জানো, নতুন করে জানানোর কিছু নাই, তারপরও দেখাই। স্টিগমা, স্টাইল,
ওভারি। তো এখন তুমি এটাকে এলএস করলা, লম্বা লম্বি ভাবে কেটে ফেলেছো। কেটে ফেলার পরে তুমি এভাবে করে ওভারি ওয়ালের থিকনেসটা দেখতে পাচ্ছ। লুক এট হিয়ার এন্ড অবজার্ভ কেয়ারফুলি। এই হচ্ছে ওভারি, তার ঠিক একেবারে বটমে আছে এই যে আমরা সেপালকে দেখতে পাচ্ছি। এন্ড স্টক অফ ফ্লাওয়ার ইজ কল্ড হোয়াট? পেডিসেল। স্টক অফ লিফ ইজ কল্ড প্যাটিওল। ওটা প্যাটিওল, এটা পেডিসেল, ঠিক আছে? মিস্টেক করা যাবে না স্যার। ওকে, নেক্সট ওয়ান আসো। এবার ওভারিটাকে যখন এলএস করলাম, ওভারির ভেতরে আমরা একটা ভ্যাকেন্ট চেম্বার দেখতে পাচ্ছি এবং আমি ঠিক এই জায়গাটা থেকে যেখানে আমি ক্রস সাইন দিলাম, ঠিক এই জায়গা থেকে একটা ওভিউলকে গ্রো করাবো। তো এখন একটা ওভিউলের একটা ওভারির ইনার ওয়ালের যেই পোরশন থেকে একটা ওভিউল গ্রো করবে, এই জায়গাটাকে বলে placenta. So placenta is the tissue of inner ovary wall from where an ovule will be grown. তাহলে চলো একটা ওভিউলকে আমরা ড্র করি। এই জায়গা থেকে গ্রো করাচ্ছি, তোমরা দেখতে থাকো, বোর্ডে দেখতে থাকো। এই স্ট্রাকচারটা তোমাদের অনেক চেনা চেনা লাগে, তবুও চেনা মানে চিনো না আর কি, এরকম একটা অবস্থা। কেন জানি 9 ছিল কি চ্যাপ্টার 7 ও তো পড়াইছি, জিমনোস্পার্ম এনজিওস্পার্ম ও তো পড়াইছি। এই স্ট্রাকচারটার নাম কি? আজকে আর্টিগোনিয়াম জি সুপার অ্যানাট্রোপাস তো এটার অ্যাডজেক্টিভ, এটা পুরোটার নাম কি? এই পুরো স্ট্রাকচারটা কি? ওভিউ। আগে আসো, এটা ওভিউ, এটা ওভিউ। লিসেন, এটা হচ্ছে ওভিউ। এখন আসো, যখন ফার্টিলাইজেশন হয়ে যাবে এই একটা ওভিউল একটা কি হবে? আবার খেয়াল করো, একটা ওভিউল একটা সিড। 10টা ওভিউল থাকলে 10টা সিড হবে, 100টা ওভিউল থাকলে 100টা সিড হবে। কাঁঠালের মধ্যে কি দেখতে পাই? অনেকগুলা সিড। পেয়ারার মধ্যে কি দেখতে পাই? অনেকগুলা সিড। চিনির মধ্যে কি দেখতে পাই? অনেকগুলো সিড, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আবার ম্যাঙ্গোর মধ্যে কয়টা সিড দেখতে পাই? একটা, এরকম আর কি। তো এটা ডিপেন্ড করছে কয়টা ওভিউল আছে তার উপরে। সো আফটার ফার্টিলাইজেশন ওভিউল ট্রান্সফর্ম ইনটু সিড। এরপরে খেয়াল করো, আফটার ফার্টিলাইজেশন ওভারি ট্রান্সফর্মড ইনটু ফ্রুট। আজকে যারা আসলা না তারা কিন্তু স্বৈরাচারকেই সাপোর্ট করলাম, ঠিক আছে স্যার? এটা রেকর্ড হয়ে যাবে, আমি কথাটা বললাম। আজকে যারা আসলা না বারবার আমাকে নক দিচ্ছিল অনেকে, স্যার আজকে তো অনেক গন্ডগোল করতে পারে, একটু মানে গম্ভীর ভয়েস পাঠাচ্ছিল যে স্যার আজকে স্যার আসবে, অন্যান্য টিচাররা সবাই তো বন্ধ দিয়ে দিয়েছে, স্যার কি হবে স্যার আজকে? স্যার তো কি আর করা স্যার, এভাবে করে তোমাদের এক একটা মানে স্বৈরাচার সাপোর্টিং যারা আছো তারা আসলে আর কি আছে, ঠিক আছে স্যার? হ্যাঁ, যারা স্বৈরাচারকে সাপোর্ট করলা তারা আজকে আসলা না, এটা ঠিক করলা না। এর মাধ্যমে তুমি প্রমাণ করে দিলা তুমি এ কাইন্ড অফ লিগ ফ্যাসিস্ট। আর কোন নাম থাকলে বলে ফেলি। আমি স্যার মানে পার্সোনালি কোনো দলের সাপোর্টার না। আমি এই যা চলছে এই কয়েকটা বছর আমরা তো স্যার মোটামুটি সাইলেন্টই ছিলাম, কখনোই কিছু বলতে পারতাম না কোনো কিছু নিয়ে। ইভেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যখন স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল ঢাকায় জুলাই 24-এ, আমার স্টুডেন্ট যারা খুব ক্লোজ স্টুডেন্ট তারা বলছে স্যার আমরা সবাই রাস্তায় নামতেছি, আপনিও নামেন। কিন্তু আমাদেরকে অফিসিয়ালি মানা করে দেওয়া হয়েছে, রেকর্ড হচ্ছে কথাগুলো, কোনো সমস্যা নেই।
আমাদেরকে মানা করা হয়েছে যে আপনারা কোনোভাবেই স্টুডেন্টদের পক্ষে হয়ে রাস্তায় নামলে আপনাদের ফ্যামিলি বিপদ হবে, আপনাদের বিপদ হবে, সব কিছু বিপদ হবে। এখন আমরা বেঁচে আছি সেটা আমাদের ফ্যামিলির জন্য, তাই না? আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের ফ্যামিলি, এই জন্য বেঁচে আছি। আমরা এই রিস্কে যেতে পারি না। স্টুডেন্টরা কিন্তু সবাই বলছে যে স্যার আপনারা স্যার নামের রাস্তা আমরা সবাই মিলে আছি, যা হওয়ার হবে। এখন আমাদের যা হওয়ার হয় বললে তো স্যার হবে না স্যার। একটা স্টুডেন্টের স্যার তার পিছুটান নাই, আমাদের স্যার ফ্যামিলি পিছুটান আছে, আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়েছে। এনিওয়ে, এটা একটা ওভিউল। এখন দেখো স্যার, এখন এই ওভিউল সিট, এখন আবার ওভারি তো চিনতে পারছি, যে থিকনেসও দেখতে পারতেছে, এটা ওভারি ওয়ালের থিকনেস। এখন আবার ওভাম কই? ওভামকে বুঝতে হবে। আবার একটা টার্ম অ্যারাইজ করছে স্যার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মিন্ড বাই এমব্রায়োস্যাক। এমব্রায়োস্যাক কই? তাহলে মেগাস্পোর কোনটা? অনেকগুলো ঝামেলা আছে, স্টেপ বাই স্টেপ দেখো। তো প্রথমে দেখো তুমি ওভিউল চিনছো, ওভারি চিনছো, ওভিউল চিনছো। এখন দেখো এই জায়গাটাতে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করতে চাই। একটু তাকাও বোর্ডে, সবাই বোর্ডে তাকাও, তৌসিফ বোর্ডে তাকাও। 1 1, এটার নাম আউটার ইন্টেগুমেন্ট। 2 2, এটার নাম ইনার ইন্টেগুমেন্ট। এখন সবাই বোর্ডে তাকাও। এই ইনার ইন্টেগুমেন্ট এ গ্রুপ অফ সেলকে এনক্লোজ করে রাখছে, গ্রুপ অফ সেলকে এনক্লোজ করে রাখছে। আর এই গ্রুপ অফ সেলকে বলে কি? বলে এই গ্রুপ অফ সেলকে বলে নিউসেলাস টিস্যু। এই গ্রুপ অফ সেলকে কি বলে? নিউসেলাস টিস্যু। তাহলে আউটার ইন্টেগুমেন্ট, ইনার নিউসেলাস টিস্যু, আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্ট মিলে এ গ্রুপ অফ সেলকে এনসার্কেল করে রেখেছে, এদেরকে বলে নিউসেলাস টিস্যু। And all of these are diploid, twice. Then another important information, in some part of ovule where we are not getting any integument, this region, এই জায়গাটাকে বলে মাইক্রোপাইল। মাইক্রোপাইলের ঠিক অপোজিট এন্ড আরেকটা ক্রস যেখানে দিয়েছি, এই জায়গাটাকে বলে ক্যালাজাল। অনেকে ক্যালাজাল এন্ড বলে। মাইক্রোপাইল এন্ড তার ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিটে আছে ক্যালাজাল এন্ড। তো এই দুইটা টার্ম এবং এদের পজিশন জানা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাইক্রোপাইল এন্ড ক্যালাজাল এন্ড। তোমরা কি লক্ষ্য করেছো মাইক্রোপাইল এন্ডের দিকে একটা সেলকে আমি সাইজে বেশ বড় করে ড্র করেছি, সেটা কি খেয়াল করেছো? এই বড় সেলটার নাম এমএমসি, মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল। তো চলো মেগাস্পোর মাদার সেলটার কাছে যাই। যেহেতু এখানে কোন সেল ডিভিশন হবে এখন? মিয়োসিস। যে কোনো মাদার সেলের ফার্দার সেল ডিভিশন প্রসেস কি? মিয়োসিস। একটা মিনিট কল করে আসি।
স্যার তাহলে এমএমসি কে আমরা চিনলাম না স্যার, এই যে এই সেলটাকে বলে এমএমসি, মেগাস্পোর মাদার সেল। ধরে নাও এই সেলটাতে মিয়োসিস হয়ে গিয়েছে, তাহলে কয়টা সেল প্রোডিউস করলো? চারটার মধ্যে ক্যালাজাল এন্ডের দিকে থাকা তিনটা সেল মারা যাবে। প্রথমে বলে এই চারটা সেলের নাম কি? এই চারটা সেলের নাম কি? মেগাস্পোর। মেগাস্পোর মাদার সেল থেকে কাদের জন্ম হবে? মেগাস্পোর। সো দিস ফোর সেলস আর মেগাস্পোর। তাহলে মেগাস্পোরকে চিনলাম, ঠিক আছে স্যার? ওকে, এবার চলো চারটা মেগাস্পোরের মধ্যে তিনটা মেগাস্পোর যারা কোন দিকে আছে, কোন এন্ডের দিকে? ক্যালাজাল এন্ডের দিকে থাকা তিনটা মেগাস্পোর মারা যাবে। মারা যাওয়া মেগাস্পোরগুলোর নাম হবে, so only one megaspore will remain active. এবার এই একটা মেগাস্পোরের নিউক্লিয়াসটা 9-10 এ পড়ছিলাম, সেভারাল টাইম ডিভাইড করে এই স্টেজে আসবে। দেখো এটা এই বড় মেগাস্পোরটার ভেতরে হবে। দেখো ঠিক আছে, এটা মাইক্রোপাইল এন্ড, এটা ক্যালাজাল এন্ড। এই সেলটার নাম কি? মাঝের সেলটার নাম কি? এগ অর ওভাম। দুই পাশের সেলগুলোর নাম কি? সাইনার্জিড অথবা হেলমিং সেল। উপরের তিনটা সেলকে একসাথে বলে অ্যান্টিপোডাল সেল। মাঝখানে থাকা দুইটা নিউক্লিয়াসকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন শুনো, এই সেকেন্ডারি নিউক্লিয়াসকে আরেকটা নামেও ডাকা হয় পোলার নিউক্লিয়াস। এইটাকে আরেকটা নামে ডাকা হয় ফিউশন নিউক্লিয়াস। কেন জানো? লেটার একটু পরেই তারা ফিউজ হয়ে আবার এখানে কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড থেকে কি হয়ে যাবে? ডিপ্লয়েড হয়ে যাবে। তবে আমরা ডিপ্লয়েড স্টেজটা দেখাবো না, আমরা সলিটারিটি দেখাবো। ঠিক আছে স্যার, এটা নিয়ে ডিটেইল বলবো স্যার, আরো বলবো। এখন একটু তাড়াহুড়া করতেছি, তোমাদেরকে ছাড়তে হবে তো স্যার, আমার নিজে যাওয়া লাগবে হসপিটালে। আসো স্যার, এখন এই যে তোমরা যে স্ট্রাকচারটা দেখতে পারতেছো, এখানে টোটাল কয়টা সেল আছে? তিনটা 6টা সেল আর 2টা নিউক্লিয়াস আছে, টোটাল 8টা নিউক্লিয়াস বলা যায়। এই স্ট্রাকচারটার নাম কি? এমব্রায়োস্যাক। থ্যাংক ইউ শারিয়া, এটার নাম এমব্রায়োস্যাক। ঠিক আছে, তাহলে একটু মাথায় ঢোকাও তার ভেতরে কি। আমি কিন্তু বেসিক জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এখনো এক্সাম ওরিয়েন্টেড স্টাডিতে যাই নাই। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। at first ovary, inside the ovary we are getting ovule, inside the ovule we have got megaspore, and out of these 4 megaspores only one megaspore remains active near the micropyle end, and that megaspore turned itself into an embryosac. ওই মেগাস্পোরটাই কি হইছে বলো না? এমব্রায়োস্যাক হইছে। মেগাস্পোরটা মানে এখানে কিভাবে আসছে? মেগাস্পোরের ভেতরে এই যে এটা হচ্ছে এগ অর ওভাম, এই সেলটাই আমাদের মেইন সেল, এটাই এগ অর ওভাম। ঠিক আছে, এগুলো কি কোনগুলা? বাকি যে মেগাস্পোর মডেল প্রসেসর বাকি এগুলো সব আর পুরো পুরো তো বাকি যে যেগুলো ক্যালাজার
আর বাকি যে সবুজগুলো আছে ডিউসিলেস শেষ হতে পারে বাচ্চাদের থেকে তারা আটা আটা স্যার বসো বলো বাকি সেলগুলো আছে তো কিছু হয় না ওরা আছে এই সবগুলো এখন আছে তো জীবিত আছে ওরা সব অ্যালাইভ আছে শুধু এই তিনটা সেল মারা যাবে ব্ল্যাক তিনটা সেল ঠিক আছে এখন শিটে যাও শিটে গিয়ে পড়া শুরু করো পেজ নাম্বার 4 এর ডেভেলপমেন্ট অফ মডিউল থেকে পড়া শুরু করো সবাই তাড়াতাড়ি করো জি স্যার জি সেটাই এইটা হ্যাঁ সেটাই নিজেকে সেটা বুঝাই স্যার তোমরা এদিকে তাকাও সবাই এখান থেকে এই মেগাস্পোরটাকে বের করে আনছি ঠিক আছে ওর নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড ডিপ্লয়েড ওর নিউক্লিয়াসটা আমরা ফাটাই ফেলবো হ্যাপ্লয়েড মিউজিস করে ফেলছে না তাহলে কি হবে হ্যাপ্লয়েড হবে ডিপ্লয়েড বলতেছে কেন পানিশমেন্ট ফ্যান সুইচ অফ নেক্সট ওয়ান তাহলে এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা হইছে এটা ফার্দার সেল ডিভিশন প্রসেস অলওয়েজ কি হবে মাইটোসিস তা প্রথমে মাইটোসিস করে কয়টা নিউক্লিই হইছে দুইটা এই দুইটা চলে গেছে দুই পোল এখানে একটা ঠিক আছে এইবার হবে টু কনসিকিউটিভ মাইটোসিস টু পরপর দুইটা মাইটোসিস তাহলে প্রথম মাইটোসিস হইছে একটা থেকে কয়টা হইছে এখানেও একটা থেকে কয়টা হইছে সেকেন্ড মাইটোসিস দুইটা থেকে কয়টা হইছে চারটা হইছে চারটার মধ্যে একটা নিউক্লিয়াস কোন জায়গায় চলে আসছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন তাহলে এখান থেকে রাপ করে ফেলো এখান থেকে একটা রাপ করে ফেলো তাহলে পারপোলে কয়টা করে নিউক্লিয়াস এবার এই নিউক্লিয়াসগুলোর সামান্য পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে একটা কিসে কনভার্ট হইছে সেলে কনভার্ট হইছে এখানে তিনটা সেল এখানে তিনটা সেল এই তিনটা সেল এই অ্যারেঞ্জমেন্টে গেছে এই তিনটা সেল এই অ্যারেঞ্জমেন্টে গেছে ঠিক আছে এখন আসো এই যে এটা এগ অর ওভাম তার পাশে কে দুইটা সাইনার্জিন অপোজিট পোলে তিনটাকে অ্যান্টিপোডাল সেল মাঝখানে দুইটাকে এই যে এখন আছে তো কই যাবে আছে ও ওর জায়গায় আছে এই তিনটা মরে গেছে আর এগুলো তো আছে হ্যাঁ টোটাল তিনবার প্রথমে একবার এরপরে পরপর দুইটা ঠিক আছে তো এমব্রায়োলজি পার্টটার উপরে আমার কিছুটা নলেজ আছে যেহেতু এটা নিয়ে আমার ফেভারিট টিচার ডক্টর মোস্তফা কামাল পাশা স্যারের একটা রিসার্চ রিলেটেড বই আছে তো এই বইটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে স্যার এই বইগুলো পড়তে গেলেও স্যার মনে করি ভাগ্যের ব্যাপার পাশা স্যারের মলিকুলার বায়োলজি বইগুলো যা আমি পড়ছি আমার কাছে খুব মানে লাকি মনে হয় যে এই জানতে পারছি তো এই কারণে এই জিনিসগুলো নিয়ে অনেক স্টাডি করারও সুযোগ হয়েছে প্র্যাকটিক্যালি একদম খুঁটিনাটি বিষয়গুলো তোমাকে মানে কিছুটা হইলেও নলেজ গ্যাদার করার সুযোগ পাইছি আর আচ্ছা এখন একটা টার্ম আসছে মুরফ কেন তোমার ভালো আছিস তো মন ভালো আছে তো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি এখন না স্যার রেজাল্ট পাবলিশ করে তাড়াতাড়ি প্যারেন্টসটাকে ডেকে ডলা না দিলে হবে না আমাদের মানে সবাইকেই তো ডাকাবে বলে ওভারঅল সব রেজাল্ট দেখাবে সব জানাবে সবার প্যারেন্টসে আসতে হবে আপনার ছেলের দ্বারা হবে না আমি বুঝি নাই আপনার ছেলের দ্বারা হবে না এখন বুঝি নাই আপনারা বলবেন আর কি আমাদের ও আচ্ছা ওইটা বলতাম না এখন ক্লাস টিচার যে যেরকম ওভাবে ফেস করবে আর কি সব ক্লাস টিচারকে আগে ফেস করতে হবে না ফান করতেছিলেন সিরিয়াসলি স্যার সব টিচারকে গার্ডিয়ান থেকে আসতে হবে এবং ক্লাস টিচার ভিপি ক্ষেত্র বিশেষে প্রিন্সিপাল স্যারের সাথে নিয়ে যাওয়া হবে ক্ষেত্র বিশেষে কারণ অনেক স্টুডেন্ট এখন আছে যে ক্লাস সাবজেক্টে ফেল করছে কি পড়াশোনা করতেছে স্যার খালি খালি মা বাবার টাকা পয়সা নষ্ট করতেছে আচ্ছা স্যার সরি এভাবে বলার জন্য দুঃখিত বাট যেটা বাস্তবতা সেটা হচ্ছে এটা যে এই স্টেজে আমি স্যার ফেল করতে পারি না স্যার তো কেন আছে স্যার এগুলো বিপদে ফেলবে প্রতিষ্ঠানকে
ফ্যামিলিকে বিপদে ফেলবে, টিচারদের বিপদে ফেলবে, প্রতিষ্ঠানকে বিপদে ফেলবে। বা তুমি টিসি নিয়ে তুমি এখান থেকে পরীক্ষা দাও, সানশাইন থেকে পরীক্ষা দাও, সরি আদার যে কলেজগুলো আছে সেখান থেকে তুমি পরীক্ষা দাও, ওনারা ক্লাস তোমাকে অ্যাকসেপ্ট করবে। সিএসসি তোমাকে স্যার রাখবে না স্যার, সিএসসি রাখবে না, ফর্ম ফিল আপ করতে দিবে না স্যার তোমাকে। সিরিয়াসলি স্যার, সবগুলো টিচার ব্যাটও দিবে। তো যাই হোক স্যার, এখন না কথাটা এই জন্য বললাম যে পরীক্ষা তো অনেকদিন হয়ে গেল, রেজাল্ট পাবলিশ হচ্ছে না, 10 তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, বাট এখনো কি পাবলিশ হয় নাই, অনলাইনে হয়নি। আচ্ছা, পাবলিশ হওয়া মাত্রই স্যার তার পরের দিনই তোমাদের প্যারেন্টসকে রাখানো হবে। পাবলিশ হওয়া মাত্রই গ্রুপে টেক্সট যাবে যে অনলাইনে রেজাল্ট পাবলিশ হয়েছে, টুমোরো পার্টিকুলার করে দিবে, ক্লাস টিচার বলে দিবে যে এই যারা বেশি পোর তাদের প্যারেন্টস আগে আসবে, তারপরে এভাবে করে সবগুলো প্যারেন্টসের সাথে কথা বলবে, এবং প্যারেন্টসের সাথে কথা না বলে টেস্ট এক্সাম তোমাকে অংশগ্রহণ করতে দিবে না। সিরিয়াস কথা স্যার, তোমার এটাকে ফানি হিসেবে নিও না। আবার মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে সেটা তোমাকে জানাচ্ছি। এরপর আরো বলা হয়েছে, হ্যাঁ বল বল বল, তুই বলস না, তুই বল। এগুলো 40% হচ্ছে। আমি জানি না স্যার, এটা নিয়ে আমাকে কথা বলার দরকার, এটা আমি এমব্রেস ফিল করছি। ঠিক আছে স্যার, তো চেষ্টা করবা দিতে আর কি, এই টিচার ম্যান্ডেটরি করছে সেইগুলো কি টেস্টে অ্যাড হবে? অবশ্যই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। টেস্টের মধ্যে কম্পিউটার পাইবে। বাংলা আলাদা। আমি এটা কিছু বলতে পারবো না স্যার, আমি এটা কিছু বলতে পারবো না। তবে আচ্ছা পড়াশোনা আসলে বাধ্য স্যার, এটা সফটওয়্যার ইউজ করো। না আমি এটা বিষয় না স্যার। এই স্টেজে এসে এত প্রেশার না দিয়ে স্টুডেন্টকে একটু নিজের মতো করে পড়তে দেওয়া উচিত স্যার, নিজের মতো করে পড়াশোনা করতে দেওয়া উচিত। কারণ এই স্টেজে সবাই স্যার নিজে ভালো মতো বুঝে স্যার, যারা লাস্ট পড়বে না, টাইম কিন্তু পড়বে না। এটাই, যে পড়বে না তাকে তুমি হাজার বাড়ি মেয়েরা পড়াইতে পারবো না স্যার। আচ্ছা একটু শেষ করে আমাকে স্যার ছাড়ো, একটু ছেড়ে দিন স্যার। ফিউনিকল অথবা ফিউনিকুলাস হচ্ছে ওই ওভিউলের ডাকটিটা, ওভিউল থেকে ডাকটি আছে না স্যার, এই যে এটা আর কি, এটাকে বলে ফিউনিকল। স্টক অফ ওভিউল ইজ কল্ড ফিউনিকল অর ফিউনিকুলাস, এনিওয়ান ইউ ক্যান সে ফিউনিকল অর ফিউনিকুলাস। আচ্ছা একটা টার্ম বলতে চাইছিলাম সূর্যকে, টার্মটা হচ্ছে স্যার, তুই কখনো এই ওয়ার্ডটা শুনছিস কিনা, এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস কি কেউ বলতে পারবো? ওই তিনটা সেলকে একসাথে। থ্যাংক ইউ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এবার সারিয়া বলেছে আমি এতগুলা বললাম, আমার জন্য একটা হলো, আমরা দিয়ে দিছি মনে মনে স্যার। ওকে স্যার, এই তিনটা সেলকে বলে, এটা বোর্ড এক্সামে আসবে এবং এইবারও তোমাদের এটা আসবে, টেস্ট এক্সামে আসবে। 1 মার্ক কোশ্চেন লিখতেছি সেইটা। তোমরা স্যার এ বি কোশ্চেন করতে ভালো মার্কস পাচ্ছ না, সি ডিতে মার্কস পাচ্ছ, বাট এ বি তে কেগুলো খেয়াল করতেছো তোমরা, তোমাদের মার্ক ফল করতেছে সবার না, কিছু স্টুডেন্ট না, মেজরিটি স্টুডেন্ট স্যার এ বি তে ভালো মার্কস আসতেছে না, উল্টাপাল্টা লিখে স্যার মার্কগুলো খোয়াচ্ছ, সি ডি তে মার্কস লিখতেছো বলে কিছু মার্কস পাইতেছো, আর এটা ওভারঅল স্যাটিসফাইড না। যাই হোক স্যার, ছোটখাটো টার্মগুলো মনে রাখবো, যেমন তবে টেস্ট এক্সামে এটা আমি অ্যাসিওর করছি যে বোর্ড সোফার বোর্ড এক্সামে যে কোশ্চেনগুলো আসছে এর বাইরে থেকে কিছু আসবে না স্যার। রেঞ্জ এখন চ্যাপ্টার সেল বায়োকেমিস্ট্রির জন্য, আচ্ছা আমি একটা সাজেশন দিয়ে দিই, এই যে সবার জন্য ওভারঅল সবার জন্য দিয়ে দিব, খালি এখানে স্টুডেন্ট পুরো ফ্যাসিলিটি সবার জন্য স্যার। কারণ কি একটা স্টুডেন্ট ফেল করে স্যার সেটা আমার জন্য দিব, তার জন্য আবার কোশ্চেন বানাইতে হবে। তারপর আমাদের টিচাররা ওই সাজেশনটা নিয়ে ওইটার বাইরে থেকে সবগুলো কিছু কোন কলেজে? যে তোরা কাজ করবি, তুই সেই কাজ করে করে সাজিয়ে দে, এসে বাইরে সবগুলো করবি, খালাস। না এবার হাফ ইয়ারলি এক্সামে সিজিবিসি তে যেই এই সিটিজেন এমটি নিছে না, যেটা ফার্স্ট ইয়ার দের ওবা ডিপ্লোমা পুরো বসাই দিছে, ওর দরকার আছে এগুলো আগে বসাই দাও, একদম পুরো বসাই দিছে, মানে ইজি জিনিস করছে, স্টেমটা এমন ভাবে করছে ধরতে না পারে, কেউ ধরতে পারে না, স্টেম থেকে দিছে স্যার, একদম ফ্ল্যাট করে দিব, সিএসসি গুলোকে একদম পুরো বসাই দিবে না এইগুলো তো পুরো তারছিরা, পুরো তারছিরা এগুলো। আসলে স্যার তোসি চিন্তা করতেছে স্যার বলে কি বলে, আমি স্যার আসলে
ফার্স্ট ইয়ার নেসেসারি ফার্স্ট ইয়ার গুলো এগুলো একদম পড়াশোনার প্রতি সামান্য মনোযোগী নেই, সামান্যতম স্যার। প্যারেন্টসরা ঘুরে বেঁধে এনে স্যার বেঁচে প্যারেন্টসরা ভর্তি করে দিয়েছে। কালকে এক স্টুডেন্ট আমাকে বললো, স্যার আমি স্যার বায়োলজিটা এখন পড়বো না স্যার, ক্লাসে বাং করছে। আমি সাথে সাথে ওর মাকে দিয়েছি ফোন, বলে স্যার তো পাঠাইছি বায়োলজি ক্লাস করে নাই। এরপরে মাকে দিলাম, মা খালি আয় তুই বাসায় আয়, তুই খালি বাসায় আস কেন বলতেছি, খালি বাসায় আয় তুই। ঠিক আছে আম্মু, আমি তো দেরি হয়ে গেছে বুঝতে, ফোনটা তাড়াতাড়ি কেটে আমাকে দিয়ে দিচ্ছে। ওর মা শাউট করতেছে, ফোন যেগুলো শুনতেছে, তুই খালি বাসায় আজকে। এরপরে আজকে একেবারে দেখি 10 মিনিট আগে এসে এখানে বসে আছে। বলে স্যার আজকে যে 10 মিনিট আগে আসছে এটা আমার মাকে একটু ফোন করে বলেন। বাজি একটু নিচে লাগে স্যার পড়েন। আমি যখন কথা বললাম আমার সাথে মানে কত মিষ্টি সুরে কথা বললেন গার্ডিয়ান, ক্লাস করেনি দেখি ওকে একটু দেন তো, ওকে দেওয়ার সাথে সাথে শোনা যাচ্ছে ঠিক লাগছে ফোনে, আমার সামনে তো তার ফোন দেওয়ার। তাহলে দেখো কতটুকু বুঝতে পারতেছো, কোন ওয়ার্ডটা বুঝতেছো না। পেজ নাম্বার 4 টপিক নাম্বার 2, এ পানিশমেন্ট টাইম ইজ ওভার। তো একটু ফ্যানটা ছেড়ে দিই। পড়না আমাদের দেখাইছিস কে পড়না মোরে শীট একটা এখানে একটা এখানে এদিকে তাই বলেছি পড়না। স্যার প্রাইমারি আর পিসটোরিয়াল সেল। আচ্ছা, যেই সেলটাকে তুমি এমএমসি বলছিলা ওইটাই প্রাইমারি আর পিসটোরিয়াল সেল। কেন বলা হয়েছে বলি, লেটার ওইটা হয় ডিভাইড করতে পারে মাইটোটিক্যালি, অথবা ডিভাইড না করে নিজেকে ডাইরেক্ট কনভার্ট করতে পারে এমএমসি তে। ঠিক আছে, ওই বড় সেলটা যেটা কোন এন্ডের দিকে আছে, মাইক্রোপাইল এন্ডের দিকে আছে, ওটাকে বলে আর্কিস্পোরিয়াল সেল। তুমি ডাইরেক্ট মেগাস্পোর দিয়ে শুরু করতে পারো, যদি আর্কিস্পোরিয়াল সেল টার্মটা মনে না থাকে। ওই পড়তেছিস পড় পানিশমেন্ট হবে। ইয়েস স্যার। না, একটা সেল বড় থাকবে বাকি তিনটা সেল ছোট থাকবে। এটা তো আমাদের ক্ষেত্রেও সেম, ফিলিং করতে সেম। তো পার মান্থে যে পিরিয়ড হচ্ছে একটা বড় ওভাম তৈরি হচ্ছে, বাকি তিনটা হচ্ছে ছোট সাইজের সেল। এগুলো যখন আনফার্টিলাইজ জানি স্যার। হ্যাঁ এই 3 জেনারেট করতে ভয় করে স্যার। ঠিক করে এটা কারেক্ট, তুমি কি বলতেছো না কিছু? এই যে এখানে 3 সেল কি করবে, চারটা 3 কি হবে জেনারেট, কি 3 ডি জেনারেট, 3 ডিজেনারেট ডিসইন্টিগ্রেট, যেটা লিখতে মন চায়। ঠিক আছে, একটু নক দিও আমাকে। এইজ স্যার, এইজ ইউ হ্যাভ টু বুঝতে হবে, এইজ বাড়তেছে না স্যার, ইউ হ্যাভ টু বুঝতে হবে। অনেক কিছু তোমরা এখন ঠিকঠাক করে দিও। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এখন আমাকে বলো, এট লাস্ট মেগাস্পোরাঞ্জিয়ামকে ইন্ট্রোডিউস করছে। কি কি মিলে একটা মেগাস্পোরাঞ্জিয়াম বলো? এমব্রায়োসাইট থাকতে হবে, তাকে এনসার্কেল করে থাকবে নিউসেলাস টিস্যু, নিউসেলাস টিস্যুর বাইরে থাকবে ইনটেগুমেন্ট, একটা ডাট টিস্যুতে লাগানো থাকবে ইউনিকাল। আর এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয়েছে একটা মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোরাঞ্জিয়াম পাইছো? এই যে একটা মানে ওভিউলের সিনোনিম কি, ওভিউলের সিনোনিম কি, মেগাস্পোরাঞ্জিয়াম। তো ঠিক আছে অনলাইন স্টুডেন্ট, আজকে এখানেই রাখলাম। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।